নমস্কার, কলকাতা টিভিতে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেন্দ্রে কেন্দ্রে এবং আজকে আমরা চলে এসেছি শ্যামপুকুরে, কলকাতা শহরে, নর্থ কলকাতায়। উত্তর কলকাতা, বনেদি কলকাতা, পুরনো কলকাতার গন্ধমাখা এই কেন্দ্র। সেখানের মানুষের মন বুঝতে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। শুরুতেই একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা, তার পাশে রয়েছেন শ্রীজীব গোস্বামী সিপিআইএম এর পক্ষ থেকে, আমার বাঁদিকে রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং একদম বাঁদিকে কংগ্রেসের পক্ষ থেকে অর্ঘ্যগণ, এবং রয়েছেন এখানকার সাধারণ মানুষ, বিভিন্ন দলের যারা সমর্থক, যারা সাধারণ ভোটার। আমি প্রথমে কৃষাণুকে দিয়ে শুরু করি, কারণ কৃষাণু এই শ্যামপুকুর কেন্দ্রে যদি আমরা 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ট্যালি দেখি, তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু 1599 প্রায় 1600 ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে। তো আমাদের তো গণতন্ত্রের প্রতি অনাস্থা নেই, তো আমরা তো গণতন্ত্রের প্রতি আস্থাশীল এবং তার জন্য মানুষ ভোট দেয়। মানুষ যখন ভোট দিয়েছে আমরা সেটা মাথা পেতে নিয়েছি। শুধু শ্যামপুকুর কেন, আরেকটু পিছিয়ে গেলে 2019-এ একটা বড় অংশের কেন্দ্রেতে আমরা পরাজিত হয়েছিলাম, বিজেপি 18টা সিট জিতেছিল। কিন্তু পুনরায় মানুষের আস্থা অর্জন করা, আমাদের ভুল ত্রুটি হলেও সেটাকে স্বীকার করে শুধরে নেওয়া, এটাই তো পথ, এটাই তো। রিকভার করতে পারবে? সিম্পল প্রশ্ন, রিকভার করতে পারবে? 100 বার। ওটা কেন্দ্রের ভোট ছিল, লোকসভা ভোট ছিল। আগামী 26-এর যে বিধানসভা ভোট, শ্যামপুকুর থেকে পুনরায় আমাদের শশীদি নির্বাচিত হয়ে যাবে। এবং শশী বাজায় যিনি এখানের বিধায়ক, অ্যাডজুডিকেশনে তারও নাম রয়েছে। এবং যখন আমরা দাঁড়িয়ে আজকের আলোচনা করছি তখন আমরা জানি যে জ্ঞানেশ কুমার শহর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কলকাতা, এবং সেখানে আজকে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বৈঠক করেছেন গিয়ে, এবং সেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এক দফা বা ম্যাক্সিমাম 2 দফায় ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে গিয়ে যখন এই বিপুল সংখ্যায় নামবাদের প্রসঙ্গ তোলা হয় তখন আবারও জ্ঞানেশ কুমার দুর্ব্যবহার করেছেন, এই অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন যে তাকে বলা হয়েছে যে ডোন্ট শাউট। এবং মহিলা, আরেকটা খুব সিরিয়াস অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, বলছে যে মহিলা ভোট, সেই মহিলা ভোটারদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এবং যাতে মহিলা ভোটার এবং পুরুষ ভোটারের যে রেশিওটা সেটাতে পরিবর্তন, যেখানে মহিলা ভোটার সেটা অত্যন্ত, তার সংখ্যাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার একটা ডিসাইসিভ ফ্যাক্টর গত সাম্প্রতিক বেশ কিছু নির্বাচনে যেটা দেখা গেছে। আমি এখানে বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, আমরা দেখেছি যে এর আগে আপনারা 7 দফা 8 দফাতেও ভোট চাইতেন। আপনারা বলতেন যে এখানে এত গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়, এবং আমরা দেখেছিও বিভিন্ন নির্বাচনের সময় আমরা নানা রকম চিত্র দেখেছি, কোথাও বুথ জ্যামের চিত্র দেখেছি, কোথাও দেখেছি যে সেখানে অশান্তি। সেখানে দাঁড়িয়ে আপনারা বলতেন যে সুষ্ঠুভাবে ভোট করার জন্য দফা বাড়ানো উচিত। এবং আমরা দেখেছিলাম 2021-এ যখন অলরেডি কোভিডের সেকেন্ড ফেজ চলে এসেছে, সেই মারণ ফেজ, সেই সময় 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল। গত লোকসভা নির্বাচন রাজ্যে 7 দফায় হয়েছে। এবার হঠাৎ 1 বা 2 দফা কেন? অর্থাৎ বেশি দফা করে কাজের কাজ কিছু হচ্ছে না মনে করছে বিজেপি? না, তার একটা কারণ আছে। আমরা দেখেছি লাস্ট নির্বাচনে ভোট কেন্দ্রের ভেতরে যে ক্যামেরা থাকে, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ক্যামেরার ভেতর কাগজ দিয়ে লাগানো হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যত ভোটের দফা বাড়বে, যারা সন্ত্রাস করে তৃণমূলের, তারা এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র যাবে, গিয়ে নিজের সন্ত্রাসটা বাড়াতে পারবে। যাতে সন্ত্রাস না বাড়ে আর সন্ত্রাস যাতে বাড়ানো না যায়, তার জন্য যত কম দফায় ভোট হবে সুষ্ঠু এবং পরিপূর্ণ। আমি জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আগে যেটা ধারণা ছিল যে কেন্দ্রীয় বাহিনীর বন্টন সেটা আরও সুনির্দিষ্ট হবে, আরও এফেক্টিভ হবে যত দফা বাড়ানো হবে। তারপর আপনারা রিয়ালাইজ করলেন যে কেন্দ্রীয় বাহিনীর বন্টনটা সুনিশ্চিত করা যাচ্ছে না কিনা তার ঠিক নেই, কিন্তু আপনাদের কথা মতো কোট আনকোট শাসক দলের যারা দুষ্কৃতী তাদের বন্টনটা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেন্দ্র বাহিনী যখন আসে তখন কলকাতা পুলিশ নিজের মতন ব্যবহার করে নিজের মতন পথ পরিচালনা করায়। তো কেন্দ্র বাহিনী করবে কি? ওনার হাতে কিছু দেয় না করতে, শাসক দল নিজের মতো পরিচালনা করে। আমি শ্রীজীব বাবুর কাছে আসি। শ্রীজীব বাবু, আপনাদের তরফ থেকেও গিয়ে বলা হয়েছে যে যতক্ষণ না এই ভোটার লিস্টের এই যে যাবতীয় যে সংশয়ের জায়গা রয়েছে, যে বৈধ ভোটাররা তাদের নাম ভোটার লিস্টে যতক্ষণ না সুনিশ্চিত করা যাচ্ছে ততক্ষণ ভোট হওয়া উচিত নয়। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই। আমাদের এই বিধানসভা অঞ্চলের যারা ভোটার আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা এই দাবিও করছি, আপনার মুখ থেকেও শুনলাম, 2 দিন আগে মিডিয়াতেও দেখেছি, আমাদের এই
শ্যামপুকুর বিধানসভার বিধায়িকা শ্রীমতী শশী পাজা, তারও নাম বিচারাধীন আছে, তার নাম তুলেই ভোট করতে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট, 60 লক্ষ নাম ভোটার লিস্টে উঠেই ভোট তুলতে হবে। ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনকে, মানুষের ভোটে নির্বাচনে গণতন্ত্রে অংশগ্রহণ করার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 3 জনের মধ্যে 2 জন বিজেপির কেন্দ্রীয় নেতা দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ করে বাংলার বলুন ভারতবর্ষের মানুষের কণ্ঠরোধ করা যায়নি। আমাদের পার্টির পক্ষ থেকে, না আপনারা কি তাহলে প্রয়োজনে ভোট পেছনোর পক্ষে? আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির সম্পাদক আজকে নির্বাচন কমিশনের কাছে তার গুচ্ছ দাবি তুলেছেন। সে দাবিতে বিবেচনাধীন ব্যক্তিকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে সে যেন কোনো প্রকার সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়। এরকম আরও গুচ্ছ আছে। আমাদের একটা স্পষ্ট দাবি, নির্বাচন ঠিক করবে তার দায়িত্ব গোটাটা নির্বাচন কমিশনের। এটা স্বনির্বাচিত বা স্বপরিচালিত সংস্থা। ভারতবর্ষের মানুষের আকাঙ্ক্ষা দিয়ে যে সংবিধান, তার দ্বারাই তা নির্বাচিত। আমাদের স্পষ্ট দাবি, 60 লক্ষ নাম বিবেচনাধীন নাম, তা ভোটার লিস্টে উঠেই নির্বাচন করতে হবে। এটাই হলো আমাদের মূল তো আমার দাবি। এখানেই প্রশ্ন যে যেটা ডেফিনেটলি এই 60 লক্ষ নাম যদি তার মধ্যে ডেফিনেটলি বৈধ ভোটাররা রয়েছেন, একটা বড় অংশেরই থাকার সম্ভাবনা, সেখানে দাঁড়িয়ে যদি তাদের নাম ভোটার তালিকায় না উঠে ভোট হয়, সেটা তাদের প্রতি চূড়ান্ত injustice হবে না। আমার প্রশ্নটা শুনুন প্লিজ, শেষ করতে দিন। কিন্তু একই সঙ্গে ভোট তাতে যদি পিছনোর দাবি আপনারা করেন বা ভোট পেছানোর পক্ষে থাকেন, সেটা তো ফাইনালি রাষ্ট্রপতি শাসনের দিকে বিষয়টাকে টেনে নিয়ে যাবে, এবং যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাম বাম একটা অভিসন্ধির গন্ধ দেখছে। আমার কাছে স্পষ্ট কথা, এই ভোটার লিস্টকে সংশোধন করে সঠিক সময়ে নির্বাচন করার দায়িত্ব ভারতবর্ষে কার? ইলেকশন কমিশনের অফ কোর্স। কমিশন। আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমেই জেনেছি। আপনি কোর্টের উকিল থেকে শুরু করে জাজ, তাদের সবাইকে লাগানো হয়েছে। তাহলে এই অপর্যাপ্ত ব্যবস্থা, রাজ্য সরকারের সঙ্গে সংঘাত শুরু হচ্ছে কয়েকদিন আগে, 15-20 দিন আগে দেখানো সংঘাত। তাহলে এই অপর্যাপ্ত ব্যবস্থাতে রাজ্য সরকার, তার যা কর্মচারী এবং নির্বাচন কমিশন মিলিভগতেই গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে যেতে চায়। তাই আমাদের বক্তব্য, নির্বাচন কমিশনের সমস্ত ভূমিকা নিয়ে এই 60 লক্ষ বিবেচনাধীন নামকে তুলেই নির্বাচন করতে হবে। আমি আসবো, আমি অর্ঘ্যর কাছে অপর্যাপ্ত আসি। লিস্ট দিয়ে, মানে আপনি একটা আধা কাচরা লিস্ট দিয়ে একটা নিজের ডেমোগ্রাফিক অঞ্চল তৈরি করে গোটা ভারতবর্ষে বিজেপি যে প্ল্যান করতে চাইছে, সেটা নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে করা যাবে না। অর্ঘ্যর কাছে আসবো। অর্ঘ্য। শুভ সন্ধ্যা। প্রথমেই বলি, যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে, সেই মানুষের নাম ভোটার লিস্টে নিতে হবে। কারণ যদি সর্বশেষ দুটো নির্বাচন দেখা যায়, 2021 সালের এবং 2024 সালের, সেই ভোটার লিস্টের মাধ্যমেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে এবং সেই ভোটে এখান থেকে জনপ্রতিনিধি হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আবার পশ্চিমবঙ্গের বুকে 2021-এর নির্বাচনে সেই মানুষেরাই ভোট দিয়েছেন, যার ফলে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখছি সারা বাংলার বুকে, দেশের বুকে যেভাবে গণতন্ত্রকে বিজেপি হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে, একই রকমভাবে বাংলার বুকেও হচ্ছে। সবার প্রথম তাহলে এই দুটো নির্বাচিত সরকার, তারা তাহলে ভুল, এটা তাহলে স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন দুজনেই। যে এই ভোটাররা যদি ভুয়ো ভোটার হয়ে থাকে, ডেথ ভোটার হয়ে থাকে, এই যে 60 লক্ষ মানুষ, এরা যদি, এদের নাম যদি না থাকে, এদেরকে যদি বাদ দেওয়া হয় এসআইআর এর নাম করে, তাহলে এরা তো ভোট দিয়েছে, তখন সেটা কেন কাউন্টে এসছে? আজকে নতুন করে এসআইআর এর নাম করে আতঙ্ক ছড়িয়ে জ্ঞানেশ কুমার এখানে বসে থেকে, সব থেকে আশ্চর্যের বিষয়, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি থেকে কলকাতায় উড়ে এসছে, একটা প্রাইভেট হোটেলে গিয়ে বসে আছে। বাংলার মানুষ প্রশ্ন করছে, তিনি তো এসছেন সরকারি কাজে, নির্বাচনের দপ্তরে কেন আসছেন না? কিসের ভয়? না ওখানে দাঁড়িয়ে বিজেপির পার্টি অফিসের পাশে যে হোটেলটা, সেই হোটেলে বসে কোনো কারসাজি হচ্ছে? তার জবাব বিজেপিকে দিতে হবে। আর একটা কথা বলি দিলীপ, খুব পরিষ্কারভাবে, বাংলার বুকে তৃণমূল সরকার দুর্নীতিতে জর্জরিত, আর অন্যদিকে দেশের বুকে বিজেপি পরিচালিত সরকার ধর্মের রাজনীতি করে যাচ্ছে। আমি আসবো। অভিয়াদি, একটা শুধু তোমাকে একটা সুবিধার জন্য, আমি খুব টাইম নেব না। এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে 50,000 নাম মৃত, স্থানান্তরিত বাদ গেছে।
2016 থেকে এখান থেকে কোনো নাম বাদ যায়নি। আমি বলছি একদিনেই সব লোক মৃত এবং স্থানান্তরিত হবে না, কিন্তু ধাপে ধাপে 10 বছরে সেই সংখ্যাটা 50,000 হয়েছে, সেটা একবারে বাদ যাচ্ছে। এখানেই তো গোটা যে আপনার যোগসাজশের চক্রান্ত, গণতান্ত্রিক ব্যবস্থাকে বিকৃত করার, তৃণমূল, বিজেপি, আরএসএস এর স্পষ্ট রয়েছে এখানে দাঁড়িয়ে, এবং নির্বাচন কমিশন নির্লজ্জভাবে তাকে এখানে ব্যবহার আপনি করছে। যোগসাজশ কেন দেখছেন? তার কারণ একদিকে আমরা দেখছি নাম বাদ নিয়েই এবং এই এই নাম বাদ না দেওয়ার সব- বলতে দিন, আমার প্রশ্নটা শেষ করতে দিন অ্যাটলিস্ট। আমি তো স্পিকার নই, তো আমি কথা বলার সময় অন্তত ধৈর্য রাখতে হবে। যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, তাহলে এই প্রশ্নে আপনি বিজেপি তৃণমূল সেটিং কেন দেখছেন? আপনি এই 10 বছরে নাম বাদ না দেওয়ায় গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি লাভবান হয়েছে কারা? সব থেকে বেশি লাভবান হয়েছে কারা? কারা? তৃণমূল কংগ্রেস। কৃষাণু। দেখুন, প্রথম কথা বলে রাখি যে পশ্চিমবাংলায় যদি সার্বিক ভোটের পার্সেন্টেজ দেখি তাহলে 78 থেকে 80 যদি ম্যাক্সিমাম ভোট পড়ে থাকে, তার মানে 20 থেকে 22% লোক পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, বিধানসভা বা লোকসভা, তারা ভোট দেয়নি। তাহলে যারা মৃত, যারা স্থানান্তরিত, কোথাও 50, পাশের কেন্দ্রে 70, তার পাশের কেন্দ্রেও অনেক সংখ্যায় হাজারে হাজারে, তো সিপিএম এর কি চাবিকাঠিতে তারা যারা ভোট দিয়েছে তাদের মধ্যেই এই ভুতুড়ে ভোটার দেখছে, যারা ভোট দিতে গেল না সেই 20-22% দেখতে পাচ্ছে না। আসলে ভোট চুরি যে আঁতুড় ঘর বিজেপি আজকে যেটা রমরমা বাজার করার চেষ্টা করছে সারা ভারতে, সেই আঁতুড় ঘরটা শুরু হয় এই আলিমুদ্দিন স্ট্রিট থেকে, এই সিপিএম এর পার্টি অফিস থেকে। একটু আগে আমার কংগ্রেসের ভাই বলছিল, অর্ঘ্য বলছিল যে একটি প্রাইভেট হোটেলে নির্বাচন কমিশন গিয়ে বসেছে। সত্যি তো, কোন প্রাইভেট হোটেল? এই প্রাইভেট হোটেলটাকে সারা বাংলার মানুষ কলমে বিজেপির পার্টি অফিস হিসেবে জানে। এবং সেই হোটেলে বলে রাখি, কিছুদিন আগে আমার সিপিএম এর দাদার যিনি নেতা, রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম সাহেব, উনি গেছিলেন হুমায়ুন কবিরের সাথে বৈঠক করতে সেই ওই হোটেলে, যেটা বিজেপির কলমে পার্টি অফিস হিসেবে চিহ্নিত। তো কার সাথে কার সেটিং? আজকে শ্যামপুকুর আপনি ঘুরে দেখুন, আপনাদের সময় এইখানে কোনো আলো ছিল না, এই রাস্তা চওড়া ছিল না, মানুষ এত মাথা তুলে এত স্বচ্ছভাবে এরকম সন্ধ্যেবেলায় বেড়াতে পারতো না। আজকে বাচ্চা থেকে মা বোনে থেকে সকল মানুষ এই শ্যামপুকুর অঞ্চলে, এই আমাদের এই এলাকাটাতে সুন্দরভাবে ঘুরছে। আপনাদের সময় বদ্ধা বাংলা ছিল, আজকে উন্মুক্ত বাংলা। আসবো আমি বিশ্বজিৎ, এক সেকেন্ড, আমি বিশ্বজিৎ, এক সেকেন্ড, বিশ্বজিতের কাছে আসি, এক সেকেন্ড। বিশ্বজিৎ, আমরা দেখেছি যে জ্ঞানেশ কুমারের ভূমিকা শুধু নয়, দেশের নির্বাচন, যে মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের যে পদ্ধতি, তাতে বদল নিয়েও আমরা সাম্প্রতিককালে বহু বিতর্ক হতে দেখেছি। এক হচ্ছে যে 5 তারা হোটেলে তিনি এসেছেন, যে প্রশ্ন অর্ঘ্যরা বা কৃষাণুরা তুলছে, যে সেটাই আমরা দেখেছি বিজেপির যাবতীয় কার্যক্রম সেখানে হয়, নাম্বার 1। তো জ্ঞানেশ কুমার কালকে, যেটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বা অন্যান্যরা তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন কিছুটা রসিকতার সুরে, তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন তিনি একজন নেতার মতো হাত নাড়তে নাড়তে, আমরা তো ভীষণ ক্যারিজমেটিক এবং ভীষণ, আমরা মানে নির্বাচনী ক্ষেত্রে একটা বড়সড় সংস্কার যার হাত দিয়ে হয়েছে বলে সবাই মেনে নিই, টিএন সেশন, সেরকম একজন ব্যক্তিত্বকেও দেখেছি। সত্যি কি রাজনৈতিক নেতার মতো তার হাত নাড়তে নাড়তে যাওয়া, এটা খুব আরো প্রশ্ন তুলে দেবে না তার ভূমিকা নিয়ে, তার অ্যাপ্রোচ নিয়ে? দেখুন, রসিকতা করতে করতে প্রশ্নটা আমায় করলেন, ঠিক আছে, কিন্তু জ্ঞানেশ কুমার হাত নাড়বেন না মাথা নাড়বেন এটা উত্তর তো উনি দেবেন। আর উনি যে বলছেন যে 5 তারা হোটেলে, কোনো 5 তারা হোটেলে কি লেখা আছে ওখানে বিজেপির পার্টি অফিস? ওখানে তৃণমূলের লোক যায়, সিপিএমের লোক যায়, সব পার্টির লোক ওখানে গিয়ে বসে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা বলছে শশীবাজার আমলে এখানে নাকি অনেক সুন্দর রাস্তাঘাট হয়েছে। আমি একটা প্রশ্ন করছি কৃষ্ণানুদা আমার থেকে যথেষ্ট বড়, এখান থেকে 200 মিটার দূরে পাপড়গলি, এখানকার সাধারণ মানুষ প্রত্যেকে জানে, একটি মেয়েকে দিনের আলোতে ধর্ষণ করা হয়েছিল, আজ তার 4র্থ থেকে 5ম বর্ষপূর্তি হচ্ছে। আমরা এখনো পর্যন্ত জানতে পাইনি সেই ঘটনার রেজাল্ট। আমরা জানতে চাই আমাদের বিধায়কের কাছে কি হলো, আমরা জানতে চাই। আমরা চাই না ওখানে খেলনা পুতুল, আমরা চাই না ঝর্ণা, আমরা চাই আমাদের মা বোনেদের সুরক্ষা। এই জবাব এই মঞ্চ থেকে কৃষাণুদের কাছে দিতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে নিশ্চয়ই কোনো দুর্ভাগ্যজনক ঘটনা হলে তার ব্যবস্থা আইনত নিতে হবে, পুলিশকে, প্রশাসনকে নিতে হবে। লুকিয়ে আছে আপনাদেরই দলের লোক,
আপনি খোঁজ খবর নিয়ে দেখুন। এক এক করে আপনি চিহ্নিত করে দিচ্ছেন, কিন্তু সারা ভারত যে ব্রিজভূষণ চরণ সিংকে চিহ্নিত করে দিয়েছে, সেই ধর্ষককে আঙুল তুলে আপনি পশ্চিমবঙ্গের কথা বলুন না, কেন চলে যাচ্ছেন বাইরে? আপনি পশ্চিমবঙ্গের কথা বলুন, সৎ সাহস থাকলে পশ্চিমবঙ্গের কথা বলুন, সৎ সাহস থাকলে পশ্চিমবঙ্গের কথা বলুন। আগামী দিনও নেবে। 4 বছর হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেই। 4 বছর হয়ে গেছে। মন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী শুনুন না, গলা জোর করে কোনো লাভ নেই। মানুষ জানতে চাইছে, মানুষ জানতে চাইছে। আপনি যা উত্তর দিন, উত্তর দিন। খেলোয়াড়রা যার বিরুদ্ধে আঙুল তুলেছে, সেই ব্রিজভূষণ আসবো, সিংকে বিরুদ্ধে কৃষাণু আসবো, এক সেকেন্ড, ব্যবস্থা নিয়েছেন আপনারা। এক সেকেন্ড, থানায় ডেকে এক সেকেন্ড, এক সেকেন্ড, পশ্চিমবঙ্গ কোথায় কোথায় আপনারা পশ্চিমবঙ্গের বাইরে কেন চলে যান? এক সেকেন্ড, কোথায় কৃষাণু- কোথায় পশ্চিমবঙ্গের বাইরে কেন চলে আসবো। যাচ্ছেন? আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সেকেন্ড, সৎ সাহস কৃষাণু, এক চালাচ্ছে। সেকেন্ড। ঠিক উত্তর, কৃষাণু, ঠিক এক উত্তর, সেকেন্ড, ঠিক উত্তর। বিশ্বজিৎ, কৃষাণু থামতে বললে থামতে হবে। কৃষাণু থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে। অভিযুক্ত মদন মিত্রের বিশ্বজিৎ- ব্যাপারেও আছে। বিশ্বজিৎ থামতে বললে থামতে হবে, কৃষাণু থামতে বললে থামতে হবে। এক সেকেন্ড, শ্রীজীব। এটা হলো মূল কথা, হলো এই চেল্লামিল্লিতে দাঁড়িয়ে যারা বঞ্চিত বিচারাধীন, এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যাদেরকে বিচারাধীন রেখেছে তাদের কথাটা পেছনে চলে গেল। দ্বিতীয়ত শ্যামপুকুরের প্রশ্নে আসি। শ্যামপুকুরে আমাদের সময় রাস্তাঘাটে মেয়েরা ছেলেরা বেরোতে পারতো না, এই ধরনের আমার এখানে বিতার্কিক বন্ধু বললেন তৃণমূল কংগ্রেস থেকে। আমি বলতে পারি লাস্ট 15 বছরে কোনো প্রকার সরকারি উদ্যোগে কোনো কাজ হয়নি এখানে। IC-21, S-14, 2B বাস স্ট্যান্ড গোটাটা উঠে গেছে। 3 নম্বর বেসরকারি বাস স্ট্যান্ড উঠে গেছে। কুমোরটুলির লোকেরা, কুমোরটুলির যে শিল্পীরা, শুধুমাত্র কুমোরটুলির বিষয়টা তো আর শুধুমাত্র শ্যামপুকুরের বিষয় নয়, এটা গোটা পশ্চিমবাংলার বিষয়। কুমোরটুলির যা শিল্প তা পশ্চিমবাংলা বা পৃথিবীতে ছড়ালে শুধুমাত্র শিল্পের নাম হয় না, তাদের অর্থনৈতিক বিষয়টাও তার সাথে জড়িয়ে আছে। গোটা কুমোরটুলিকে নরককুণ্ডে পরিণত করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই আপনি বলবেন এই টার্মে দাঁড়িয়ে কি করেছেন বিধায়িকা? যেখানে দাঁড়িয়ে ওই স্প্রে করার জন্য যে তেলটা আপনি সাবসিডিতে দেওয়া হতো সেটাও পর্যন্ত কেটে নিয়েছেন। আরে গোটা স্কুল এখানে দাঁড়িয়ে, ওরিয়েন্টাল সেমিনারি, আইটোলা বঙ্গ বিদ্যালয়, সারদা চরণ, আপনি সামনে চলে যান কলকাতা বিদ্যাভবন, কর্পোরেশন স্কুল, সমস্ত কিছু বন্ধ। আমাদের এখানকার শ্যামপুকুরের গোটা উন্নয়নের কথা আপনি বলছেন, এমন একটা রাস্তা গোটা দেখাতে পারবেন না। আপনি আইটোলা মোড়ে এসে গোটা শ্যামপুকুরের রাস্তার বিচার করতে পারবেন না। আমি আসবো, আমি অর্ঘর ঠিক আছে। কাছে আসবো। এক সেকেন্ড, অর্ঘ, এই শ্যামপুকুর তোমরা এবার ডিসিশন নিয়েছো যে 294টা আসনেই তোমরা কংগ্রেস প্রার্থী দেবে, প্রত্যেক জায়গায় কংগ্রেসের পতাকা থাকবে। এই শ্যামপুকুরে তোমাদের প্রসপেক্ট কি? জামানত জব্দ? একদমই নয়। দেখুন, একটু আগে তৃণমূলের প্রতিনিধি কিষাণুদা এবং বিশ্বজিৎ বিজেপির প্রতিনিধি দুজনে এত তুমুল ঝগড়া করলো, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করলো। যে কথা শ্রীজীব বলল, আসল যে সমস্যার কথা সেটা কিন্তু উঠল না। সেখান থেকে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়াই করছে 294টা কেন্দ্রে, সে তারই মধ্যে এই কেন্দ্রেও প্রার্থী দেবে। কিন্তু কংগ্রেস এই কথা বলছে, মানুষের রুটি রুজির কথা, বেকারদের চাকরির কথা, শিল্পের কথা, যে কথা কিন্তু বিজেপি এবং তৃণমূল বলছে না। আজকের দিনে দাঁড়িয়ে তারা তাদের ব্যক্তিগত কুৎসা করতেই ব্যস্ত হয়ে গেছে। আমরা বলছি, কংগ্রেস এর আগেও সরকার চালিয়েছে পশ্চিমবঙ্গে, শিল্প হয়েছে, কলকারখানা হয়েছে, বিধান রায়ের হাত ধরে আসানসোল দুর্গাপুর তৈরি হয়েছে, কল্যাণী তৈরি হয়েছে, বিধাননগর তৈরি হয়েছে। না, বাট আমার এখানে একটা প্রশ্ন আছে যে যখন তুমি বলছো ডেফিনেটলি কংগ্রেস এখানে 1977-এর পর তো আর কখনো ক্ষমতায় আসেনি। আমার সিম্পল প্রশ্ন যে যে সমস্ত রাজ্যে একসময় কংগ্রেস ছিল, ইনক্লুডিং বাংলা, সেখানে সেটা বাংলা হোক, সেটা গুজরাট হোক, সেটা উত্তরপ্রদেশ হোক, কংগ্রেস চলে যাওয়ার পর কংগ্রেসের ফেরার রাস্তা তৈরি করতে পারছে না কেন? না, কে বললো ফেরার রাস্তা? চেষ্টা করা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। মানুষ অন্যান্য কংগ্রেসের স্টেটেও, মতো একটা গ্র্যান্ড ওল্ড পার্টি, আমি বলি দিদি, অন্যান্য স্টেটে এবং পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রায় দিয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা মেনে নিয়েছি। কিন্তু অদ্ভুতভাবে সেই ঘুরে ফিরে গণেশ কুমারের কথাতেই আসতে হয়। আজকের দিনে দেখছি বিহারের মতন জায়গা, মহারাষ্ট্র, হরিয়ানা, এক একটা স্টেটে কিভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহর কথা মতন
নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, স্বতন্ত্র সংস্থা, সেটাকে বিজেপির ফ্রন্টাল অর্গানাইজেশন, শাখা সংগঠনে পরিণত করে দিয়েছে। এত কথা বিহারে তো বলছেন। বিহারে তো এত কথা- বিহারে এক জ্ঞানেশ সেকেন্ড, কুমার- বিহারে এক সেকেন্ড, বিহারের এসআইআরটা তো পশ্চিমবঙ্গ বা অন্য যে সমস্ত 12টা যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে তার আগে হয়েছে। আমরা দেখেছি বিহারের এসআইআর নিয়ে রাহুল গান্ধী সরবও হয়েছেন। সবার দু প্রথম তো সপ- রাহুলজিই কথা বলেছেন। শোনো, 2 সপ্তাহ সেখানে কর্মসূচিও করেছেন। তারপর বিহারের নির্বাচনের আগের 2 মাস কোথায় ছিলেন? আজকে পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন নির্বাচন কমিশনের দরবার, তৃণমূল কংগ্রেস হোক বামেরা হোক, আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা নিয়ে আইন আদালতে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে সওয়াল করছেন, মোস্তারি বানু তিনি মামলা করছেন। এই যে প্রত্যেকটা কেস টু কেস নিয়ে লড়া, এটা কংগ্রেস বিহারে করতে পেরেছে? বিহারে রাহুলজি যে পরিমাণ পরিশ্রম করেছেন, 2 সপ্তাহ, তারপর কোথায় না, না, তারপর বলছি, 2 মাস বলছি, উনি আমাকে যাননি, কোশ্চেন করলে উত্তর তারপর তো 2 দিতে মাস হবে। উনি যাননি। আমি বলি, আপনারা হয়তো দেখতে পাননি, সারা বিশ্ব দেখেছে, যে 1 সেপ্টেম্বর থেকে এক সেকেন্ড, সারা বিশ্ব 1 দেখেছে সেপ্টেম্বর সর্ববৃহৎ প্রেস কনফারেন্স করে জননায়ক, জননেতা, বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী একমাত্র ব্যক্তি প্রমাণ করে দিয়েছে দেশের বুকে যে কিভাবে ভোট পাওয়ার চুরি পয়েন্ট করছে। প্রেজেন্টেশন, ভোট চুরি করেছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছেন। নির্বাচন কমিশনে রাহুল গান্ধী গেছেন ওই ডেটা নিয়ে। নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এটা যদি ভুল হয় তারা তো উত্তর দিতে নির্বাচন পারেনি। কমিশন তো উত্তর চেয়েছে যে আপনারা আসুন আপনার তথ্য নিয়ে। নির্বাচন কমিশনের দায়িত্ব, উনি তো দেখিয়ে দিয়েছেন যে ব্রাজিলিয়ান মডেলার, তার নাম ভারতবর্ষের ভোটার লিস্টে। লজ্জা লাগা উচিত। বিশ্বজিৎ, এতক্ষণ ধরে বললো, অনেক ধৈর্য নিয়ে বলেছে, বলছি পশ্চিমবঙ্গে খাতাটা খুলতে পারবেন তো? আপনারা খাতাটা আগে- খুলতে পারবেন তো? আপনারা আগে নিজেরা পারবেন বলছি কিনা সেটা পশ্চিমবঙ্গে দেখুন। খাতা খুলতে পারবেন তো? কংগ্রেস 2026-এ সরকার গড়বে। হ্যাঁ, কংগ্রেস শুনুন, 2026-এ সরকার রাত্রিরে গড়বে। স্বপ্ন দেখবেন ভালো লাগে, কংগ্রেস দিনের আলোতে সরকার দেখবেন গড়বে। না, দিনের আলোতে দেখবেন না, যেখানে মানাবে যেখানে না। যেখানে যেখানে রাত্রিরে ভাই- স্বপ্ন দেখবেন ভালো ভাই, লাগে। ভারতবর্ষের বেকারের সংখ্যা কত? শেষ 45 বছরের রেকর্ড বেকারত্ব কোথায়, কার আমলে? আপনি কোনোদিন কার আমলে? ভেবেছিলেন যে কার ভোট আমলে? নিয়ে বেরোলে জবাব দিতে মানিব্যাগ হবে। লাগে না? জবাব আপনি দিতে হবে। কোনোদিন ভেবেছিলেন ভোট চোর, ভোটটা নিয়ে বেরোলে ভোট মানিব্যাগ চোরদের ইউজ থেকে করতে লাগে না? ভোট চুরি নরেন্দ্র যারা মোদীর করে তাদের ক্ষমতা থেকে আছে যে কংগ্রেসকে ফোনে জিততে আজকে হবে না। পুরো পৃথিবীতে ভোট চলছে। চোরদের আপনাকে কি আমরা বললাম? বলে দিয়েছি, ভেবেছিলেন ভোট চোরদের গদি ছাড়া কোনোদিন দরকার। ভেবেছিলেন ভোট মিস চোরদের কলে গদি গ্যাস ছাড়া বুক দরকার। করবেন? কোনোদিন ভোট চোরদের ভেবেছিলেন ফেসবুক ফোনের মিস করবেন? কলে আরে গ্যাস ভাই, বুক করবেন? কি ভেবেছিলেন? বলছেন আপনি? ভেবেছিলেন? টেকনোলজি করে কারা দেখিয়ে হাত ধরে এসছে দিয়েছে, ভারতবর্ষে? করে দেখিয়েছে এইসব নরেন্দ্র আলোচনা মোদী, করার জন্য। করিয়ে দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। রাজীব গান্ধীর হাত ধরে বাড়ি থেকে টেকনোলজি। বেরোতে গেলে এক সেকেন্ড, ভালো লোক করে ভাবতো পড়াশোনা করো। মানি ব্যাগ নিয়ে এক বেরোতে সেকেন্ড, হয়। এক সেকেন্ড। করো। এক সেকেন্ড, আমি এই প্রসঙ্গে একটু আসি যে আমরা দেখলাম যে এইবার বাম কংগ্রেস জোটটা বা আসন সমঝোতা যেটাই আপনারা বলেন সেটা হচ্ছে না। কংগ্রেস আগে জানিয়ে দিয়েছে যে তারা 294টা আসনে একাই লড়বে। অন্যদিকে আপনারা, এক হচ্ছে ফ্রন্ট, 2 হচ্ছে নওশাদ সিদ্দিকীদের সঙ্গে আপনাদের আলোচনা, এমনকি হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের ওই মিটিং নিয়ে অনেক বিতর্কের জল গড়িয়েছে। হুমায়ুন কবির এমনও বার্তা দিচ্ছেন যে তার দিক থেকে তিনি বলছেন যে তিনি আসন ছাড়তে প্রস্তুত আছেন ইত্যাদি। প্রথম কথা হলো, আমরা কোনো ব্যক্তির কোনো জায়গায়, আমার মনে হয় কোনো পার্টি বলতে পারবে না বুক ঠুকে আজকে দাঁড়িয়ে। তার একটা এজেন্ডা আছে, এজেন্ডার মুখ আছে। তাহলে আমাদের এজেন্ডাতে সমর্থন করবে এরকম জয়েন্ট লোকের সাথে আমরা করব। আর কংগ্রেস পার্টি তারা জোট করেনি, তারা স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা রাজনৈতিক আপনাদের দল। হুমায়ুন কবিরের মন বুঝতে ঠিক আছে। কেন গিয়েছিলেন মোহাম্মদ এবার সেলিম? হুমায়ুন কবিরের মন বুঝতে গেছে কেন, ওটা সেলিমদা বারবার বলেছে, ওটা থাক, আপনার সেলিমদারটাই থাক। যেটা মূল কথা হলো যে আমাদের দাঁড়িয়ে হলো মৌপিয়াদি, সব থেকে ব্যাপার হলো যে আমরা নির্বাচনের সময় মানুষকে ভোটার হিসেবে বিবেচনা করি। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগতভাবেও আমি বলতে পারি, নিজে বোঝার ক্ষেত্রেও এই বোঝাপড়া থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা জেনজির ভারতবর্ষ যদি দেখছি দাঁড়িয়ে, একজন ভোটার সে তাকেও মানুষ হিসেবেই দেখা উচিত। তাই নির্বাচনে দাঁড়িয়ে মানুষের দাবি, ডিমান্ড, সেটাতে দাঁড়িয়ে কোন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ সেই দিকে নজর রাখে। এবং আমার পূর্ণ বিশ্বাস সেই নজর রেখেই আগামী দিনে ভোট দেবে। সকাল থেকে বিকেল পর্যন্ত 18 ঘন্টা কি 16 ঘন্টা কাজ করা সুইগি, জোম্যাটো, এই ডেলিভারি বয়দের, যারা পশ্চিমবঙ্গ বলুন, কলকাতা বলুন, এই পাড়ার বলুন, বেশিরভাগ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত লোক এই দাবি উঠে আসে না। আমরা বিতর্কে জড়াতে পারি, চেল্লামেল্লি করতে পারি, উত্তেজনা করতে পারি,
কিন্তু যন্ত্রণার সাথে নিজেদের না, ভাগ কিন্তু না এখানে করলে তো একটা ভোটার প্রশ্ন হিসেবে থাকবে। এক সেকেন্ড, আজকে যখন আপনারা কর্মসংস্থানের কথা বলছেন শ্রীজীব, খুবই ভালো কথা, এবং আপনি যেটা বলছেন ঠিকই তো, গিগ ওয়ার্কার যারা, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, এগুলো এখন একটা অন্যতম কনসার্নের জায়গা। বাট পয়েন্ট হচ্ছে যে যদি প্রপার কর্মসংস্থান থাকে তাহলে সত্যি তো অনেক এই কাজগুলো করার থেকে অনেকটা সরে তার বিকল্প ব্যবস্থা একজন মানুষ তিনি পেতে পারেন, একটা তরুণ সম্প্রদায়ের প্রতিনিধি তিনি পেতে পারেন। কিন্তু আপনারা ডেফিনেটলি যেটা বলবেন যে 15 বছরে কর্মসংস্থান হয়নি, সিঙ্গুর বিতরণ ইত্যাদি, তার আগেই বা আপনারা বিপুল কর্মসংস্থানের কি জোয়ার বওয়াতে পেরেছেন? আপনারা তো 34 বছর ক্ষমতায় ছিলেন, বরং সেই সময় একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে। একটা সরকারে থাকা দল তারা তাদের যে ট্রেড ইউনিয়নের জুলুম, তার কারণে বহু কোম্পানির ঝাঁপ বন্ধ হয়েছে, বহু কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। একটা সরকারে থাকা দল তারা নিজেরা ধর্মঘট ডেকেছে, রেড টেপিজম চলেছে, এগুলো অস্বীকার করতে পারেন? ধর্মঘট, প্রথম কথা হলো সিপিএম এর পেটেন্ট নয়, ধর্মঘট ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। প্রথম কথা আমি যেটা বলি, মানুষ ভারতবর্ষের সমস্ত পার্টি ধর্মঘট ডাকে, তার যার নিজের নিজের এজেন্ডা রয়েছে। আমি যাদেরকে নিয়ে রাজনীতি করি, যাদের রাজনীতি নিয়ে কথা বলি, যারা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, তাদের দাবি নিয়ে 365 দিন তার লুটের বিরুদ্ধে একদিন ধর্মঘট ডাকে। প্রথম কথা এটা গেল। কর্মসংস্থানের জোয়ার বওয়া, শিল্প বন্ধ, আমরা শেষ 15 বছরে এই আলোচনা রেখে এসেছি। তাহলে কলকাতা কর্পোরেশনে 45,000 আমরা কর্মচারী রেখে গেলাম, তারপরে 13,000 পার্মানেন্ট ওয়ার্কফোর্সের বাইরে নেই কেন? ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যাকে আমরা শহরে বলি 100 দিনের কাজ, তার মিনিমাম মাইনে 202, 303 আর ওয়ার্ড কনভেনার 404, তা বাড়লো না কেন? পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া হলো না কেন? ওই কাজ একজন লেবারের কাজ, যাকে 202 টাকা রোজ দিয়ে করানো হচ্ছে, তার পার্মানেন্ট হলো 28,000 টাকা ইনক্লুড করা। এইটুকুনি তো ছিল। স্কুল কলেজগুলো বেশ, শুধুমাত্র আমরা যে স্লোগান দিই না, স্কুল কলেজগুলো যে চাকরি, বিপুল পরিমাণ চাকরি চলে যাচ্ছে, দুর্নীতি হচ্ছে, আটকে যাচ্ছে, তার লিস্ট ভুলে যাবেন আপনি। কোন পরীক্ষায় কে, তার সংখ্যা দেখতে গেলাম 3.5-4 লাখ। এটা তো যাচ্ছেই, তার থেকে বড় একটা অংশ যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ফেলোকেরি মাকোতেলে নিয়ে চলে যাওয়া হয়েছে। কৃষাণু অস্বীকার করতে পারো? কর্মসংস্থান কৃষাণু অস্বীকার করতে পারো এমনকি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা অবধি চাকরি হারাচ্ছেন, তারা এত দুর্নীতি হয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেই ছবি মানুষ দেখতে পাচ্ছেন, ভিজুয়ালি দেখতে পাচ্ছেন তারা। এটা তো দুর্ভাগ্যজনক, এবং আমরাও তো কখনো রাগভাগ করিনি। আমাদের মধ্যেও ভুল ত্রুটি দুর্নীতি যদি থাকে তাহলে আমরা তারও বিরুদ্ধে সরব হয়েছি, আমরা তারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি দলীয়ভাবে, এবং প্রশাসনকে, তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি, সেইগুলোতে সোচ্চার হতে আমরাই আহ্বান করেছি। কিন্তু যারাই আঙুলগুলো তুলছে, তাদের আমলে যে লক্ষ্মীর ভান্ডার হলো না, বা আজকে কন্যাশ্রী হলো না, যুবশ্রী হলো না, যুবসাথী হলো না, সে টাকাগুলো কোথায়? কিন্তু যুবসাথী হওয়াটা, এটারও তো একটা অন্য প্রসঙ্গ আছে যে আসলে কর্মসংস্থান নেই, সেখানে ভাতা দিয়ে কোথাও যুব সম্প্রদায় তাদের হাতে কিছু টাকা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। কর্মসংস্থান যদি প্রপারলি থাকতো তাহলে কি অনুদানের ভরসায় কাউকে থাকতে হতো? কর্মসংস্থান অন্য জিনিস, অনুদান অন্য জিনিস, দুটোকে গুলিয়ে দেবেন। ওরা যারা ভাতাকে টিটকিরি করছিল, যারা ভাতাকে ভিক্ষার সাথে তুলনা করছিল, আজকে তাদেরকে ভাতাকে সম্মান জানাতে হচ্ছে এবং বলতে হচ্ছে আমরা এলেও ভাতা কন্টিনিউ করব। কেউ কেউ বলছে বাড়িয়ে দেবো। কেন হচ্ছে? এরাই তো বলেছিলেন, তার কারণ হচ্ছে নোবেল জয়ী অর্থনীতিবিদ তারাও বলছে যে মানুষের উপার্জনে যদি কোনো সাপোর্ট সরকার দেয়, সেটা আখেরে অর্থনৈতিক যে চাকা আছে সেটা আরো ভালোভাবে ঘোরাতে সাহায্য করে। আজকে আমরা তো বলিনি যে কর্মসংস্থান এবং ভাতা দুটোরে পরস্পর একে অপরের শত্রু। আমরা বলছি যতদিন না কর্মসংস্থান কোনো ব্যক্তি পাচ্ছে তার হাত খরচের জন্য, আজকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, আমরা জানি 1500 টাকা দিয়ে কি সে বিরাট রাজা হয়ে যাবে না, কিন্তু তার অস্তিত্বকে অ্যাকনলেজ করা, এই যে মহিলাদের অস্তিত্বকে অ্যাকনলেজ করছেন মাননীয় নেত্রী, এটাই তো বড় ব্যাপার। সকল রাজ্যের সরকারের তো ক্ষমতা আছে, কে দিয়েছে আজ অবধি? আজকে স্বাস্থ্য সাথী কে দিয়েছে? কৃষাণু এক সেকেন্ড, আমার বিশ্বজিতের কাছে এখানেই প্রশ্ন যে বিশ্বজিৎ, আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রথমে আপনাদের তরফ থেকে যে ধরনের কটাক্ষ এসেছিল, এবং আপনাদের একাধিক নেতা, কখনো তারা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে আমরা সরকারে এলে, কখনো কেউ বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারটা হচ্ছে আসলে একটা ভিক্ষার দান। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ধরা যাক মহারাষ্ট্রে লাডলি বেহেন যোজনা, তার ডিভিডেন্ড আপনারা পেয়েছেন।
দুই হচ্ছে যে এখন দাঁড়িয়ে আপনারা বলছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে দেবেন, এবং মহিলাদের যে একটা ভরসার, মহিলা ভোটারদের যে একটা ভরসার ছবি দেখা গেছে সাম্প্রতিক কতগুলো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেখানে দাঁড়িয়েই কি কোথাও আজকে তৃণমূল কংগ্রেস যে প্রশ্ন তুলছে যে মহিলাদের ভোট বাদ দেওয়া হচ্ছে, মহিলা ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এটা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব সিরিয়াস একটা অভিযোগ। দেখুন, গুজব ছড়ানো অনেকভাবে যায়, সেটা একটা প্রক্রিয়া। আর রইল লক্ষ্মী ভাণ্ডার, আমাদের শুভেন্দুদা মঞ্চ থেকে দাঁড়িয়ে ঘোষণা করেছে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3,000 টাকা করে, কিন্তু ওনাদের দেখুন এই যে লক্ষ্মী ভাণ্ডার ঘোষণা টাকা, করেছিল, না, এক কৃষাণু বছর কৃষাণু হয়েছে দাওনি। কৃষাণু এক সেকেন্ড, আমি কৃষাণু কিন্তু আপনার বেলা বলছি না। কৃষাণু এক এক করে। আপনি দেখুন এই লক্ষ্মী ভাণ্ডার টাকাটা কিভাবে আনছে। পশ্চিমবঙ্গে তো এখন দেনায় জর্জরিত। আপনি এখানে অটো চালকরা, আমি সাধারণ একটা কথা, এখানে অটো চালক বাস চালকরা যারা দাঁড়িয়ে আছে তাদের প্রশ্ন করুন, তাদের একটা যদি প্যাসেঞ্জার 10 টাকার বেশি নেয় তাকে 5 থেকে 6 টাকা কেস করা হয়। আর এই কলকাতা পুলিশ কত পার্সেন্টেজ নবান্নে যায় আর কত পার্সেন্টেজ এখানে থাকে তার জবাব দিক। এই টাকা, এই যে বিল্ডিং হচ্ছে বেআইনি বিল্ডিং, তার টাকা কোথায় যায়? তার টাকা ভাগ হয় 25%, 75%। ওনাদের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলে খাও, রেখে খাও, সেই টাকা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার চলছে। আজ তো পশ্চিমবঙ্গে দিওয়ালিয়া হয়ে গেছে, পকেটে পয়সা নেই, কর্ম দিতে পারছে না, কারো কারো পেনশন দিতে পারছে না। আজ এই অবস্থা পশ্চিমবঙ্গ সরকারের, শাসক দল পঙ্গু হয়ে গেছে। আর কি করছে? ভোট এসছে, যুব সাথী দেবে, যুবকদের পঙ্গু করে দিচ্ছে, তারা আর কাজ করবে না। আমি জাস্ট 2 বছর আগে ফিরে যাব, 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম সন্দেশখালী প্রবলভাবে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল, এবং সেখানে দাঁড়িয়ে সন্দেশখালীতে সেখানে মহিলাদের এক্সপ্লয়েট করা হয়। তৃণমূল কংগ্রেস নেতারা রীতিমতো তাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে এক্সপ্লয়েট করেন। এই ন্যারেটিভটা কিন্তু সে সময় শুধু রাজ্যে না, দেশের গোটা দেশ জুড়ে এটা চর্চিত হচ্ছিল। আমরা বিভিন্ন আমাদের যারা বাইরের বন্ধু বান্ধব রয়েছেন, অন্য মিডিয়ার যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা ফোন পেতাম যে বাংলার অবস্থা এরকম। সেই সন্দেশখালীতে কি দেখা গেল যে যারা অভিযোগ করেছিলেন তারা পরে অভিযোগ তুললেন। সেই এক সেকেন্ড বলতে দিন। সন্দেশখালীতে যাকে আপনারা মুখ করলেন, রেখা পাত্র, যাকে স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করে শক্তি স্বরূপা আখ্যা দিলেন, তাকে আমরা দেখলাম বিপুল ব্যবধানে হেরে যেতে, এবং গোটা সন্দেশখালীর যে অভিযোগের, ডেফিনেটলি শেখ শাহজাহানের যে কুকীর্তি সেটাকে কেউ খারিজ করতে পারেনি, কিন্তু এই যে ভীষণ রকমভাবে এই সন্দেশখালীকে সামনে রেখে সন্দেশখালীতে সমস্ত মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই যে ন্যারেটিভটা, সেটা কি শেষ অবধি আপনারা ধরে রাখতে পেরেছেন? দেখুন, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, এখানকার সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সবাই দেখেছে। সন্দেশখালীতে ভোটের আগের দিন ঠিক 24 ঘন্টা আগে বাড়িতে সাদা থান, তার সাথে মিষ্টির প্যাকেট এবং যাবতীয় কিছু পাঠানো হয়েছে। সকালে যখন দরজা খুলছে চোখের সামনে দেখতে এখন পাচ্ছি। এখনকার দিনে, আগে না হয় শোনা যেত যে বামেরা পাঠাতো, তখনকার দিনে সোশ্যাল, সেই প্রসেসই চলছে। না এক সেকেন্ড, এখন যেখানে সন্দেশখালীতে কেউ কিছু বললে তার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, সেখানে সেরকম একটা ভিডিও সামনে এলো না। আপনি সন্দেশখালী কথা বলছেন, পুরো পশ্চিমবঙ্গে চলছে। যেখানে পৌঁছতে পারছে সেখানকার জিনিস আসছে প্রচারে, যেখানে ভিডিও এখন তো হাতে পৌঁছতে হাতে পারছে। মোবাইল। আপনি একটু আগে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছিলেন। আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর যুগে একদম ডিজিটাল ইন্ডিয়া, যেখানে ওয়ালেট নিয়ে, মানে মানি ব্যাগ নিয়ে বেরোতে হয় না, তো সেই মোবাইল থেকে লোকে অনলাইন পেমেন্ট করতে পারছেন, আর ওই থানের ছবি একটা তুলে ভিডিও পোস্ট করতে পারছেন না। মৌপিয়াদি, আপনার মতন আমার মতন মানে অনেকে যে প্রতিবাদের কণ্ঠ হবে এটা সবাই পারে না। সবার ঘরে কিন্তু সেইভাবে ব্যবস্থা নেই। আপনি দেখেছেন নির্বাচনের পরে বাড়িতে কিভাবে তাদের আগুন জ্বলছে। কি হবে, কি করবে তারা? কোথায় যাবে? কাকে নিজে হাহাকার বোঝাবে? নিকের বুকের যে জ্বালাটা কাকে বলবে? আমি আসবো, আমি এই সম্পর্কে কৃষাণুর রেসপন্স নেবো, তার একেবারে অর্ঘ্য কিছু বলতে চাইছে, অর্ঘ্যর কাছে আসবো। না আমি কৃষাণুদা একটু আগে যে কথাগুলো বললো, আমার একটা কোশ্চেন আছে কৃষাণুদার কাছে। উনি বলছেন ভাতার কথা, মহিলাদের টাকা দেওয়ার কথা, লক্ষ্মীর ভাণ্ডারের কথা, সব কিছু বলছেন। সাম্প্রতিক 3-4 দিন আগে আমরা দেখেছি, 3 দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন। সেইখানে প্যারা টিচাররা পোস্টার হাতে নিয়ে, কোনো রাজনৈতিক দলের নয়, তারা তাদের দাবি জানাতে গেছেন। পুলিশ দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ভাতা দিয়ে, যেটা ও বললো আমি সহমত বিশ্বজিতের সাথে, বেকার যুবক যুবতীদের, যুব সম্প্রদায়কে
নিজেদের পকেটের ভোট মনে করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যে ছেলে মেয়েগুলো দীর্ঘ কয়েক বছর ধরে প্যারা টিচার হিসাবে স্কুলে চাকরি করছে, কাজ করছে, তাদের বেতন বাড়ানোর জন্যে যখন মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে নিঃশব্দে পোস্টারটা তুলে, কোনো বাজে পোস্টারও ছিল না, তাদের দাবিটা জানিয়েছে, পুলিশ দিয়ে বের করেছে। কৃষাণু। এ কোন বাংলা? কৃষাণু, দেখো, প্রথম কথা হচ্ছে সব জিনিসের বিরোধিতা করারও একটা আঙ্গিক আছে। যেখানে অলরেডি একটা বিরোধিতার মঞ্চ, সেখানে পুরো অ্যাটেনশনটা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়াটা কার রাজনৈতিক সিএম ডেকে শুনে নিতে পারতো তাদের বক্তব্য। সেটা তো তাহলে তুমি দিদিকে গিয়ে পরামর্শ আরে দাও। আপনি না, না, দলের তুমি মুখপাত্র, বলো। আপনি আর তো তুমি পরামর্শ তোমার- দেবেন। আমি তা বলে পরিষ্কার বলছি, তারা কি যেটা তারা পরিধি- ভোটার নয়? এক মিনিট। অর্ঘ বলতে দাও। পরিধিটা কার চক্রান্ত ছিল যে একটা ধর্ণা মঞ্চর যে চিহ্নিত যে অভিযোগ যে আমরা এসআইআর এ 60 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে নেত্রী ধর্ণা দিচ্ছেন, সেইখানে তার বিষয়টাকে ডাইভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া কার চক্রান্ত ছিল মানুষ অন্তত বুঝে। তুমি আমি না আসবো, বুঝতে একটা পারো। ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। তাহলে- ছোট্ট একটা তাহলে- বিরতির পর ভোটের ক্যারাভান নিয়ে ফিরছি এই শ্যাম্পুকুর থেকে। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন কলকাতা টিভি।